বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি নিয়ে আসলাম সেটা ভাসুরের ছেলে সোহানকে নিয়ে। আমার নাম শিলা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রায় ভাবি জীবনটা কেমন অদ্ভুত। মাত্র ২ মাস আগেও আমার জীবনটা ছিল অন্যরকম। বাবা মায়ের আদরের মেয়ে, কলেজে পড়ি, বন্ধুদের সাথে আড্ডা দিই, সবকিছুই ছিল রঙিন প্রজাপতির মতো। কিন্তু ভালোবাসার ট্যান সব রঙকে এক করে দিয়ে এমন এক পথে নিয়ে এলো যেখানে বাস্তবতার কঠিন রূপটা আমি প্রথমবার দেখতে পেলাম। আমার আর তুষারের বিয়েটা ছিল একটা প্রেমের পরিণতি। তবে সেই প্রেমটা কোনো পার্কে বা রেস্তোরাঁয় বসে হয়নি, হয়েছিল একটা চলন্ত ট্যাক্সিতে। সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল, কোনো রিকশা পাচ্ছিলাম না। হঠাৎ করেই একটা খালি ট্যাক্সি আমার সামনে এসে দাঁড়ালো। চালকের আসনে বসা ছেলেটাকে দেখে কেন জানি একটা নির্ভরতা অনুভব করলাম। আমি ট্যাক্সিতে উঠে বসলাম। সারাটা পথ আমরা তেমন কোনো কথা বলিনি, শুধু জানালার কাছ দিয়ে ঝুম বৃষ্টি দেখছিলাম। বাড়ি ফিরে ভাড়া মিটিয়ে আমি নামতে যাব, এমন সময়ে চালক অর্থাৎ তুষার আমাকে বলল, আপনার মোবাইলটা সিটের উপর পড়ে গেছে। আমি ধন্যবাদ দিয়ে মোবাইলটা নিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু বাড়িতে ঢোকার কিছুক্ষণ পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আমার পার্সটা ট্যাক্সিতে ফেলে এসছি, আর সেখানে আমার কলেজের আইডি কার্ড, কিছু জরুরি কাগজপত্র আর সামান্য কিছু টাকা ছিল। আমি ভেবেছিলাম ওগুলো আর ফেরত পাব না। কিন্তু পরের দিন সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি তুষার দাঁড়িয়ে আছে, তার হাতে আমার পার্স। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলেন? সে হেসে বলল, আপনার আইডি কার্ডের ঠিকানা লেখা ছিল, ভাবলাম জরুরি কাগজপত্র থাকতে পারে, তাই দিয়ে গেলাম। ছেলেটার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই যুগে যেখানে মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে এক মুহূর্তও ভাবে না, সেখানে একটা ছেলে এতগুলো জরুরি জিনিস পেয়েও ফিরিয়ে দিয়ে গেল। সেই দিন থেকেই আমাদের পরিচয়, তারপর বন্ধুত্ব এবং অবশেষে ভালোবাসা। তুষার দেখতে যেমন সুদর্শন ছিল, তার মনও ছিল ততটাই পরিষ্কার। যখন আমাদের সম্পর্কটা গভীর হলো, আমি বাবাকে সব খুলে বললাম। বাবা সব শুনে বললেন, ঠিক আছে, ছেলেটাকে একবার আমাদের বাসায় আসতে বলিস, বাড়িতে নিয়ে আয়। আমি তুষারকে নিয়ে এলাম। বাবা তুষারকে দেখে পছন্দ করলেন। তার ব্যবহার, কথাবার্তা বাবার ভালো লাগল। কিন্তু যখন তার পেশার কথা শুনলেন, তখন তার মুখটা কালো হয়ে গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, একজন ট্যাক্সি চালকের হাতে আমি আমার মেয়ের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। এই বিয়ে কিছুতেই সম্ভব নয়। বাবার কঠোর মনোভাব দেখে আমি ভেঙে পড়লাম। একদিকে বাবার সম্মান, অন্যদিকে তুষারের প্রতি আমার ভালোবাসা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাবাকে বোঝানোর, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। অবশেষে আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলাম। আমি তুষারকে পালিয়ে বিয়ে করলাম। যেদিন বাড়ি ছাড়ি বাবা শুধু একটা কথাই বলেছিলেন, আজ থেকে তুই আমার জন্য মৃত। এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। বাবা সেই কথাটা আজও আমার কানে বাজে। আমি জানি বাবা মাকে কতটা ভালোবাসতেন। তার অবাধ্য হয়েছিলাম বলে তিনি হয়তো কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল একদিন তিনি আমাকে ক্ষমা করে দেবেন। শ্বশুরবাড়িতে আমার নতুন জীবন শুরু হলো। বাড়িটা বেশ বড় হলেও কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। একজন ননদ ছিল, তারও বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে। তাই এই বাড়িতে আমি আর তুষার, মাত্র দুজন মানুষ। বাড়িটা শহরের কোলাহল থেকে একটু দূরে, বেশ নিরিবিলি একটা জায়গায় অবস্থিত। প্রথম প্রথম আমার খুব ভালো লাগত। সারাদিন তুষারের জন্য অপেক্ষা করতাম। সে কাজ থেকে ফিরলে আমরা একসাথে গল্প করতাম, রান্না করতাম। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। তুষার সারাদিন ট্যাক্সি চালাত। যা আয় হতো তা দিয়ে আমাদের কোনো মতে চলে যেত, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকত না। আমি বুঝতে পারছিলাম শুধু আবেগ দিয়ে জীবন চলে না, ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটাও জরুরি। তুষারও বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিল। সে প্রায়ই বলতো, শিলা, তোমাকে তো আমি কোনোদিন কোনো ভালো শাড়ি কিনে দিতে পারলাম না, কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, আমার খুব কষ্ট হয়। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, আমার ওসব কিচ্ছু লাগবে না, তুমি আমার পাশে আছো, এটাই আমার জন্য অনেক। কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজনেই বুঝতে পারছিলাম এভাবে বেশি দিন চলতে পারে না। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমাদের সন্তানদের কথা ভাবতে হবে। একদিন রাতে তুষার আমাকে খুব গম্ভীর হয়ে বলল, শিলা, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, কি সিদ্ধান্ত তুষার? আমাকে বলল, আমি বিদেশ চলে যাব। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, বিদেশ? মানে আমাকে একা রেখে তুমি কিভাবে যাবে? তুষার বলল, পাগলি, সারা জীবনের জন্য তো যাচ্ছি না। আমার এক বন্ধু কুয়েতে থাকে। সে বলেছে ওখানে গেলে আমি ভালো টাকা আয় করতে পারব। আমি কিছু টাকা ধার করে ভিসার ব্যবস্থা করব। 5টা বছর যদি কষ্ট করে কাটাতে পারি, তাহলে ফিরে এসে আমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা একটা সুন্দর জীবন শুরু করতে পারব। তার কথাগুলো যুক্তিযুক্ত হলেও আমার মন মানছিল না। এই ফাঁকা বাড়িতে আমি একা থাকব কিভাবে? আমি বললাম,
তুষার, তুমি চলে গেলে আমি এখানে একা থাকতে পারবো না। আমার খুব ভয় করবে। তুষার বলল, তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো না কিছুদিন। কথাটা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, তুমি তো সব জেনে শুনেও এটা বললে। বাবা আমাকে কোনো দিনও তার বাড়িতে উঠতে দেবেন না। আমি সেই মুখ নিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবো না। আমার কথা শুনে তুষারও চিন্তায় পড়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে একটা কাজ করা যেতে পারে। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার বড় ভাইয়ের একটা ছেলে আছে, নাম সোহান। সে এবার কলেজে উঠেছে, পড়াশোনায় খুব ভালো। আমি যদি ওকে এখানে রেখে যাই, ও এখানে থেকেই পড়াশুনো করবে আর তোমার দেখভালও করতে পারবে। তোমার একজন সঙ্গীও হবে। আমি বললাম, সোহাগ কি আমাদের খেয়াল রাখতে পারবে? ও তো এখনো অনেক ছোট। তুষার হেসে বলল, ছেলেটা বয়সে ছোট হলেও অনেক বুদ্ধিমান আর ছটপটে। তুমি ওকে দেখলে বুঝতে পারবে। আমি আর কি বলবো? ভবিষ্যতের কথা ভেবে আমি রাজি হয়ে গেলাম। তুষারকে বললাম, ঠিক আছে, তুমি সোহানকে নিয়ে এসো। এর কয়েকদিন পর তুষার তার ভাসুরের ছেলে সোহানকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সোহানকে দেখে আমি কিছুটা অবাকই হলাম। ছেলেটার বয়স ১৬-১৭ হবে, কিন্তু তাকে দেখতে আরও পরিণত মনে হয়। লম্বা, ফর্সা আর চোখে মুখে একটা বুদ্ধির ছাপ। সে আমাকে সালাম দিয়ে বলল, কাকিমা ভালো আছেন? তার বিনয়ী ব্যবহারে আমি মুগ্ধ হলাম। তুষার টাকা পয়সা জোগাড় করে বিদেশ যাবার প্রস্তুতি নিতে শুরু করল। এই কয়েকটা দিন আমার যে কিভাবে কেটেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি শূন্য হয়ে যাচ্ছে। অবশেষে সেই দিনটা এলো। তুষার এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে সোহানকে ডেকে বলল, সোহান, তোর কাকিমার দিকে খেয়াল রাখিস, ওর যেন কোনো অসুবিধা না হয়। যে কোনো সমস্যা আমাকে ফোন দিবি। সোহান মাথা নেড়ে বলল, কাকা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাকিমার খেয়াল রাখব। আপনি নিশ্চিন্তে যান। তুষার চলে গেল। পুরো বাড়িটা যেন এক মুহূর্তে শ্মশানের মতো নীরব হয়ে গেল। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমি ঘরের দরজা করে অনেকক্ষণ কাঁদলাম। আমাদের বাড়িতে মোট ৩টে ঘর। একটাতে আমি থাকতাম। পাশের ঘরটা সোহাগকে দেওয়া হলো। আর একটা ঘর খালিই পড়ে থাকত। সোহাগ খুব শান্তশিষ্ট ছিলে। সে নিজের কাজ নিজে করত। আমার কোনো কাজেই হস্তক্ষেপ করত না। তবে সে আমার প্রতি খুব খেয়াল রাখত। আমি ঠিকমতো খেয়েছি কিনা, আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, এই সব বিষয়ে সে সব সময় খোঁজ নিত। প্রথম সোহানের সাথে আমার তেমন কথা হতো না। সে তার পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকত। আমি দেখতাম সে গভীর রাত পর্যন্ত জেগে পড়াশুনো করে। মাঝে মাঝে যখন তার পড়তে ভালো লাগত না, তখন সে আমার ঘরে এসে বসত। আমার সাথে গল্প করত। জিজ্ঞেস করত, কাকিমা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি বলতাম, না বাবা, তুমি আছো তাই কিছুটা সাহস পাই। সে আমাকে আমার পড়াশুনোর কথা জিজ্ঞেস করত। আমি বলতাম, আমি ইন্টারমিডিয়েট শেষ করেছিলাম। অনার্সে ভর্তি হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই বিয়েটা হয়ে গেল। সোহান বলতো, কাকিমা, আপনি চাইলে এখনও পড়াশুনো শুরু করতে পারেন। আমি আপনাকে সাহায্য করব। তার এই আন্তরিক ব্যবহার আমার খুব ভালো লাগত। আমি ভাবতাম, যাক, তুষার একটা ভালো কাজ করে গেছে। ছেলেটা আমার একাকিত্ব অনেকটাই দূর করে দিয়েছে। মাঝে মাঝে সে নিজের হাতে চা বানিয়ে আমার জন্য নিয়ে আসত। আমি অবাক হয়ে বলতাম, এসব তুমি কেন করছো? সে হাসি মুখে বলতো, কাকা আমাকে আপনার খেয়াল রাখতে বলে গেছে, এটা আমার দায়িত্ব। কিন্তু কিছুদিন যেতেই আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। তুষার চলে যাওয়ার পর থেকে বাড়িটা বড্ড বেশি শূন্য মনে হতে লাগলো। রাতের নিস্তব্ধতা যেন আমাকে গিলে খেতে আসত। আমি সারাদিন মন খারাপ করে বসে থাকতাম। সোহান আমার অবস্থা বুঝতে পারত। সে আমাকে হাসি খুশি রাখার জন্য অনেক চেষ্টা করত। মজার মজার গল্প শোনাত। একদিন রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম গভীর রাতে কেউ একজন আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। লোকটার মুখটা অন্ধকারে ঢাকা, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। আমি ভয়ে চেষ্টা করেও চিৎকার করতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। বুকটা জোরে জোরে ধরফর করছে।
আমি তাড়াতাড়ি এক গ্লাস জল খেলাম, কিন্তু আমার ভয় কিছুতেই কমছিল না। আমি মনে মনে ভাবলাম, এই কি স্বপ্ন দেখলাম আমি? তাহলে কি আমাদের বাড়িটা সত্যি সুরক্ষিত নয়? এই নির্জন জায়গায় যে কোনো সময় তো যে কোনো বিপদ হতে পারে। আমার মনটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরের দিন সকাল থেকে আমার মনটা খুব অস্থির হয়ে রইল। রাতের দুঃস্বপ্নটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছিলাম না। আমি বারবার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা। সোহাগ আমার অবস্থা দেখে জিজ্ঞেস করল, কাকিমা, আপনার কি শরীর খারাপ? আপনাকে খুব চিন্তিত লাগছে। আমি তাকে স্বপ্নের কথা বলতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম ছেলেটাকে ভয় পাইয়ে দিয়ে লাভ নেই, তাই প্রসঙ্গ এড়িয়ে বললাম, না তেমন কিছু না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, কিন্তু আমার মনের ভেতরটা সারাক্ষণ খচখচ করছিল। আমি সোহানকে ডেকে বললাম, সোহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সে বলল, হ্যাঁ কাকিমা, বলুন। আমি বললাম, তুমি কি প্রতিদিন এত রাত জেগে পড়াশোনা করো? সোহান একটু হেসে বলল, হ্যাঁ কাকিমা, আমার লক্ষ্য অনেক বড়, তাই একটু বেশি পরিশ্রম করতে হয়। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি ঠিক কখন ঘুমাও? সে বলল, আমি সাধারণত রাত 4টা পর্যন্ত পড়ি, তারপর ফজরের আজান দিলে নামাজ পড়ে ঘুমায়। তার কথা শুনে আমি অবাক হলাম। একটা কলেজের ছাত্রের এত রাত জেগে পড়ার কি দরকার? আমি বললাম, তুমি তো এখনো ছোট ক্লাসে পড়ো, তাহলে তোমার এত রাত জেগে পড়াশুনো করতে হয় কেন? সে বলল, কাকিমা, আমি অনেক বড় ইঞ্জিনিয়ার হতে চাই, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। দিনে তো বাড়ির টুকটাক কাজ করতে হয়, তাই পড়ার তেমন সুযোগ পাই না। রাতটাই আমার পড়ার জন্য সবচেয়ে ভালো সময়। তার যুক্তিগুলো আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। সোহান কি আমার সাথে মিথ্যে কথা বলছে? সে কি সত্যি রাত জেগে পড়াশোনা করে, নাকি এটা শুধু একটা বাহানা? তার আসল উদ্দেশ্যটা কি? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি সোহানের ব্যাপারে একটু খোঁজ নেব। পরদিন দুপুরে আমি আমার ভাসুর অর্থাৎ সোহানের বাবাকে ফোন করলাম। ফোনটা ধরতেই তিনি বললেন, কেমন আছো বৌমা, সব ঠিকঠাক আছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, আপনাদের খবর কি? কিছুক্ষণ এইদিক ওদিকে কথা বলার পর আমি আসল প্রসঙ্গে এলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবা, একটা কথা জানার ছিল, সোহান যখন আপনাদের বাড়িতে ছিল তখনও কেমন পড়াশোনা করত? মানে ও কি রাত জেগে পড়ত? আমার প্রশ্নটা শুনে সোহানের বাবা যেন আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, কিসের পড়াশোনা? ও তো বই হাতে নিতেই চাইত না। সপ্তাহে একদিন কলেজে যেত, আর বাকি সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আর খেলে বেড়াত। রাতে পড়াশোনা করতে বসত না বললেই চলে, যদি কখনো বসত বড়জোর আধ ঘন্টা। কেন বৌমা, হঠাৎ এই প্রশ্ন? ও কি কোনো সমস্যা করছে? তার কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না না বাবা, কোনো সমস্যা না। ও তো এখানে এসে খুব পড়াশোনা করে, রাত জেগে পড়ে, তাই এমনি জিজ্ঞেস করলাম। ফোনটা রেখে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে সোহান আমার সাথে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু কেন? একটা ছেলে কেন শুধু শুধু রাত জাগবে? তাহলে কি আমার দেখা দুঃস্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না? তাহলে কি সোহানেরও কোনো খারাপ উদ্দেশ্য আছে? আমার ভিতরটা ভয় আর সন্দেহে কাঁপতে শুরু করল। ভাসুরের শেষ কথাটা আমার কানে বাজছিল, সোহানকে একটু চোখে চোখে রেখো, ও ছোট তো। তাহলে কি আমি যাকে এতদিন বিশ্বাস করে এসেছি সে আসলে অন্য কেউ? আমি যাকে ভালো ছেলে ভাবছি সে কি ততটা ভালো নয়? সোহাগের বাবার সাথে কথা বলার পর থেকে আমার পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে গেল। যে ছেলেটাকে আমি আমার ভাইয়ের মতো দেখতাম, যার ওপর বিশ্বাস করে তুষার আমাকে রেখে গেছে, সেই ছেলেটাই আমার সাথে এত বড় মিথ্যাচার করছে। আমার মনটা বিষিয়ে উঠল। এখন এখন তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আমার কাছে অভিনয় মনে হতে লাগল। সে যখন আমার জন্য চা নিয়ে আসত, আমার মনে হতো এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে।
সে যখন আমার সাথে হেসে কথা বলতো, আমার সেই হাসিটাকে মেকি মনে হতো। আমি এখন তাকে চোখে চোখে রাখতে শুরু করলাম। সে কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, সব কিছুর উপর আমি নজর রাখতে লাগলাম। কিন্তু আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারছিলাম না। সে দিনের বেলায় বাড়ির টুকটাক কাজ করত, বিকেলে একটু খেলতে যেত, আর রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে দিত। আমি কয়েকবার রাতে চুপি চুপি তার ঘরের দরজার কাছে কান পেতে শোনার চেষ্টা করেছি। ভেতর থেকে কোনো পড়ার আওয়াজ পাইনি, শুধু মাঝে মাঝে মোবাইলে কিছু একটা করার শব্দ পেতাম। আমার সন্দেহটা আরও ঘনীভূত হল। তাহলে সে রাত জেগে পড়াশোনা করে না, মোবাইল ব্যবহার করে। কিন্তু সারা রাত ধরে মোবাইলে কি করে সে? আমার মাথায় নানা রকম কুচিন্তা আসতে লাগল। এই নির্জন বাড়িতে আমি একা একজন মহিলা, আর আমার সাথে থাকে একটা অচেনা স্বভাবের ছেলে। ওর মিথ্যে কথা বলার কারণে আমার মনে হচ্ছিল যে কোনো সময় কোনো অসুবিধাজনক ঘটনা ঘটে যেতে পারে। আমি রাতে ঠিকমতো ঘুমোতে পারতাম না, একটু শব্দ হলেই আমার ঘুম ভেঙে যেত। আমি ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। আমার মনে হচ্ছিল এই বুঝি সোহানোর কোনো অদ্ভুত উদ্দেশ্য আছে এবং সে আমার ঘরের দিকে আসছে। আমার নিজেকে খুব অসহায় লাগত। তুষারকে ফোন করে সব কথা খুলে বলবো, সেই উপায়ও ছিল না। সে বিদেশে নতুন কাজে গেছে। এই সময় তাকে এসব কথা বলে চিন্তা বাড়াতে চাইনি, আর বাবাকে তো বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি কার কাছে সাহায্য চাইব কিছুই বুঝতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম আমাকেই কিছু একটা করতে হবে, আমাকে তার আসল উদ্দেশ্যটা খুঁজে বের করতে হবে। আমি তাকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ তাতে সে হয়তো সতর্ক হয়ে যাবে। তাই আমি অন্য পথ ধরলাম। আমি ঠিক করলাম আমি তাকে পরীক্ষা করব। একদিন রাতে আমি সোহানের জন্য কফি বানিয়ে নিয়ে তার ঘরের দরজায় নক করলাম। সে দরজা খুলতেই আমি বললাম, সোহান, এখনো পড়ছিস? নে কফি খা, পড়তে পড়তে ঘুম চলে আসবে না? সোহান তো অবাক হলেও কফির মগটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ কাকিমা, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি তার ঘরের ভেতরে উকি মেরে দেখলাম টেবিলের ওপর দুটো বই খোলা, কিন্তু তার হাবভাব দেখে মনে হলো না সে পড়ছিল। আমি বললাম, আমার একা একা ভালো লাগছিল না, ভাবলাম তোর সাথে একটু গল্প করি। সোহান সাথে সাথে বলল, হ্যাঁ চলুন না কাকিমা, অনেকক্ষণ ধরে পড়ছি, আমারও আর ভালো লাগছে না। আমি মনে মনে ভাবলাম, বাহ, যেই আমি গল্পের কথা বললাম অমনি পড়ার ক্লান্তি চলে গেল। আমি সোহানের ঘরে একটা চেয়ারে বসলাম। সে তার বইপত্র গুছিয়ে আমার সামনে বসল। আমি তার সাথে সাধারণ গল্প শুরু করলাম, তার কলেজ, বন্ধুবান্ধব, গ্রামের বাড়ির কথা ইত্যাদি। সেও খুব স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। তার আচরণে কোনো অস্বাভাবিকতা খুঁজে পেলাম না। আমি বললাম, সোহাগ, তোমার কাকা চলে যাওয়ার পর থেকে আমার একদম ভালো লাগে না, বাড়িটা কেমন যেন গিলে খেতে আসে। তোমার সাথে একটু গল্প করলে আমার সময়টা কেটে যায়। সোহান বলল, কাকিমা, আপনার যখনই একা লাগবে আমাকে ডাকবেন, আমি চলে আসব। আমি বললাম, তাহলে তোমার পড়াশোনার কি হবে? সে খুব ভাবে বলল, আরে, একদিন পড়াশোনা না করলে কিচ্ছু হবে না, আপনার ভালো লাগাটা তার চেয়ে বেশি জরুরি। তার এই কথাগুলো আমার সন্দেহের আগুনে ঘি ঢালল। যে ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য রাত দিন এক করে ফেলছে, সে এত সহজে পড়াশোনা ছাড়তে রাজি হয়ে গেল। আমি ঠিক করলাম এই পরীক্ষাটা আমি চালিয়ে যাব। পরদিন রাতে আমি আবার তার জন্য খাবার নিয়ে গেলাম। আমি বললাম, সোহাগ, চলো আজ আমরা একসাথে বসে গল্প করি, রোজ রোজ একা খেতে আর ভালো লাগে না। সোহান এক কথায় রাজি হয়ে গেল। সে বলল, তাহলে তো অনেক ভালো হয় কাকিমা, আসলে আমিও বিভিন্ন গল্প শুনতে ভালোবাসি। আমি বললাম, তাহলে আমরা প্রতিদিনই গল্প করব, কেমন? সে খুশিতে উজ্জ্বল হয়ে বলল, তাহলে তো আরও ভালো হয়, আমার গল্প শুনতে খুব ভালো লাগে। আমি বললাম, তাহলে তুমি প্রতিদিনই পড়াশোনা বাদ দেবে? সে একটু চিন্তা না করে বলল, তাতে কোনো সমস্যা নেই, আমি দিনে কিছুটা সময় পড়ে নেব, রাতের বেলা আপনার সাথে গল্প করব। তার এই আচরণে আমি প্রায় নিশ্চিত হয়ে গেলাম যে পড়াশোনার ব্যাপারটা পুরোপুরি একটা নাটক। কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি সেটা আমি এখনও বুঝতে পারছিলাম না। সে কি শুধু আমার সঙ্গ পাওয়ার জন্য এসব করছে, নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র আছে? আমার ভয়টা আরও বেড়ে গেল। আমি এখন তার সাথে কথা বলার সময়ও একটা দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। কয়েকদিন পর আমি তাকে বললাম, সোহাগ, তুমি তো রাত জেগেই থাকো, একটা কাজ করতে পারবে? সে বলল, বলুন কাকিমা, কি করতে হবে? আমি বললাম, আমার রাতের বেলা খুব ভয় করে,
তুমি কি রাতে আমার ঘরের বাইরের বারান্দায় একটু বসে থাকতে পারবে? তাহলে আমি একটু ঘুমাতে পারতাম। আমি ভেবেছিলাম আমার এই প্রস্তাবে সে হয়তো অবাক হবে বা আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে সাথে সাথে রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ থেকে আপনার ঘরের বাইরেই থাকব। তারই সহজ সম্মতি আমার কাছে আরও রহস্যময় মনে হল। কোনো ছেলে এত সহজে এমন একটা প্রস্তাবে রাজি হতে পারে? আমি ভাবলাম, আমি নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ রাত। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছি, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমার সমস্ত মনোযোগ পড়ে আছে দরজার বাইরে। আমি জানি সোহাগ বারান্দায় একটা চেয়ারে বসে আছে, কিন্তু সে কি সত্যিই বসে আছে নাকি অন্য কিছু করছে? আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। বাইরের ঝিঝি পোকার ডাকও আমার কাছে অচেনা কোনো ষড়যন্ত্রের শব্দ বলে মনে হচ্ছিল। আমি কান খাড়া করে রেখেছিলাম। কিছুক্ষণ পরপর আমি একটা হালকা খচখচ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি কাকে ডাকব, কি করব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম, তুষারকে যদি একবার জানাতে পারতাম। এভাবে প্রায় ২-৩ ঘন্টা কেটে গেল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এভাবে ভয়ে ভয়ে বাঁচাচ্ছে সরাসরি মোকাবিলা করাই ভালো। আমি মনে সাহস সঞ্চয় করে বিছানা থেকে উঠলাম। দরজার কাছে গিয়ে এক ঝটকায় দরজাটা খুঁড়ে ফেললাম। দরজা খুলতেই আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সোহাগ চেয়ারে বসে নেই। সে বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে সে অবাক হয়ে বলল, কাকিমা, আপনি এখনো ঘুমাননি? কোনো সমস্যা? আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? সোহাগ আমার গলার স্বরে কিছুটা থমথু খেয়ে গেল। সে বলল, কাকিমা, তেমন কিছু না। আমি শুধু দেখছিলাম চারপাশটা ঠিক আছে কিনা। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ভেতরে জমে থাকা সমস্ত ভয়, রাগ আর সন্দেহ একসাথে বেরিয়ে এলো। আমি চিৎকার করে বললাম, মিথ্যা কথা বলবে না সোহান। আমি সব জানি তুমি পড়াশোনার নামে নাটক করছো। তোমার বাবা আমাকে সব বলে দিয়েছেন। বলো, সত্যি করে বলো, তোমার আসল উদ্দেশ্য কি? কেন তুমি এই বাড়িতে এসেছ? কেন তুমি রাত জেগে থাকো? আমার চিৎকারে সোহান একদম হতভম্ব হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বললাম, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? কেন বললে যে তুমি পড়াশোনা করার জন্য রাত জাগো? সোহাগ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো ছলছল করে উঠল। সে মাথা নিচু করে বলল, আমি আপনাকে চিন্তায় ফেলতে চাইনি। আমি তার কথা শেষ করতে না দিয়ে বললাম, আর কোনো নাটক করতে হবে না। আমি তো আর আসল রূপ চিনে ফেলেছি। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার মতো একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে এক মুহূর্তও থাকতে পারবো না। আমার কথাগুলো যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর গভীর এক কষ্ট। সে ভাঙা গলায় বলল, আপনি আমাকে এত বড় অপবাদ দিলেন কাকিমা? ঠিক আছে, আমি যদি আপনার ভয়ের কারণ হয়ে থাকি, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে সে তার ঘরের দিকে পা বাড়ালো। সোহান যখন তার ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, আমার মনের ভেতরটা হঠাৎ করেই কেঁপে উঠল। আমি কি খুব বেশি বলে ফেললাম? ছেলেটার চোখে যে কষ্টটা আমি দেখেছি, সেটা কি অভিনয়ের হতে পারে? কিন্তু পরক্ষণেই আমার মনে সন্দেহগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল। না, আমি ঠিকই করেছি। এমন একটা রহস্যময় ছেলের সাথে এক ছাদের নিচে থাকার নিরাপদ নয়। সোহান তার ঘর থেকে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। সে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি এখন বুঝতে পারছি আপনি আমাকে নিয়ে কতটা সন্দেহ করেছেন। আমি আর সন্দেহ থেকে আপনাকে মুক্তি দিতে চাই। আমি কেন রাত জেগে থাকতাম আপনি জানেন? আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করল, যেদিন কাকা বিদেশ চলে যায়, সেদিন এয়ারপোর্টে যাওয়ার আগে সে আমাকে আলাদা করে ডেকে নিয়েছিল। সে আমাকে বলেছিল, সোহান, আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার শিলাকে তোর ভরসায় রেখে যাচ্ছি। বাড়িটা খুব নির্জন জায়গায়, ওর একা থাকতে ভয় করবে। তুই শুধু ওর সঙ্গী হবি না, ওর রক্ষকও হবি। তোর কাকিমার যেন কোনো অসম্মান না হয়, বাড়ির যেন কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্ব আজ থেকে তোর। আমি কাকাকে কথা দিয়েছিলাম, আমি আমার জীবন দিয়েও হলেও আপনার এবং এই বাড়ির নিরাপত্তা দেব। সোহাগের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সে বলে চলল, এই বাড়িতে আসার কয়েকদিন পর আমি বুঝতে পারি জায়গাটা সত্যি খুব একটা নিরাপদ নয়। রাতে মাঝে মাঝে অচেনা লোকের আনাগোনা দেখা যায়। আমি যদি আপনাকে এসব বলতাম, আপনি আরও বেশি ভয় পেয়ে যেতেন। তাই আমি আপনাকে কিছুই বলিনি। আমি সিদ্ধান্ত নিই আমি রাত জেগে বাড়িটা পাহারা দেব। কিন্তু আমি যদি আপনাকে বলতাম যে আমি পাহারা দেওয়ার জন্য রাত জাগছি, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি?
আমাদের মাঝে বিশ্বাস কতটুকু আছে, আমরা একজনকে অন্যজনকে বিশ্বাস করতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার নাম সাথী। আমি বর্তমানে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আজকে প্রায় ২ বছর হয়েছে। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ হওয়ার কারণে আমি স্বামীর সুখ ভালোবাসা তেমন একটা বেশি পাই নাই। কেননা আমি এই বাড়িতে বিয়ে করার আসার পর শুধুমাত্র ৬ মাস আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। এই ৬ মাস আমার স্বামী আমাকে অনেক বেশি আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আমাকে আমার স্বামীর নাম ছিল সোহান। পেটের দায়ে মানুষকে অনেক জায়গায় অনেক সময় কাজে যেতে হয়। আমার স্বামীও একজন প্রবাসী মানুষ, তিনি চলে গেছে। এদিকে আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, সবাই আলাদা আলাদা থাকে। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার শ্বশুরই আছেন, আমার শাশুড়ি নেই। শাশুড়ি নাকি অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। তবে আমার শ্বশুর ছিল একজন স্কুল শিক্ষক। তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। তবে এখন তিনি আর পড়াশোনা করান না, এখন তার চাকরির বয়স পেরিয়ে গেছে, তিনি এখন রিটায়ার্ড কর্মকর্তা। তবে উনি প্রতি বছরই আসলে ওই সরকারি অনুদানের কিছু টাকা পান, তারপর হচ্ছে রেশনের অনেক মালামাল পান। যাই হোক, এদিকে আমার স্বামী প্রবাস থেকে মোটামুটি টাকা আমাদের জন্য পাঠায়, সেও কিছু টাকা রাখে। এভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছিল। কিন্তু আমার শ্বশুর, সে আসলে একজন শিক্ষক হলেও সে কিন্তু প্রচুর পরিমাণে নিজের ফিটনেস, ডায়েট এগুলো সে কন্ট্রোল করে এবং সে প্রতিদিন সকাল ঘুম থেকে ৫টার সময় উঠে ফজরের নামাজ পড়ে, তারপর সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। মানে শরীর নিয়ে সে প্রচুর চিন্তিত। সে বডি ফিটনেস, শরীর নিয়ে খুবই খুবই চিন্তিত। এরকম মানুষ কিন্তু খুব কম আমি দেখেছি। তো আমি তাকে মাঝে মধ্যেই বলি, কারণ আমি তার পুত্রবধূ। এই এত বড় বাড়ি আমাদের, ওপরে যদিও টিন, রঙিন টিন, তারপর হচ্ছে দালান, কোঠাঘরা মাদেলা আমাদের বাড়িতে। প্রায় ২টো বড় বড় রুম রয়েছে, বেডরুম যেটা মাস্টার বেডরুম, আর সামনে ২টো ফটিক রুম রয়েছে, ছোট রুম যেগুলাকে বলে আর কি। মেহমান তেহমান আসলে আমরা ওইখানে থাকতে দেই। কিন্তু আমাদের আত্মীয়স্বজন, আমাদের গোষ্ঠী আশেপাশে কেউ থাকে না, সবাই দূর দূরান্তে থাকে। এদিকে ঘরে শ্বশুর আর আমি সারাক্ষণ থাকি, কিন্তু শ্বশুর আমাকে অনেকটা লজ্জা পায়। অনেক সময় আমাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না। এদিকে আমিও আমার অনেক কথা শ্বশুরের কাছে বলতে পারি না। আমার শাশুড়ি মাও নেই। আমার অনেকটা অস্বস্তি ফিল হয়। আমি প্রায় সময় অনেক কিছু বলতে চাই, কিন্তু শ্বশুরমশাইকে বলতে পারি না। আর দেখলাম তিনিও আমাকে একটু একটু লজ্জা পান। আমাকেও তার অনেক কথা বলা হয় না। আমি প্রায় সময় শ্বশুরকে বলি, বাবা, আপনার মামার মনে হয় একটা বিয়ে করা উচিত। আপনি সারাদিন বাসার ভেতরে একা একা পড়ে থাকেন, তাছাড়া আমিও সারাদিন একা একা। আমারও ভালো লাগে না, সময় কাটে না। আর তাছাড়া বাবা, আমার তো অনেক কাজ করতে হয়। আপনি যদি একটা বিয়ে করেন, তাহলে আপনার সেবা যত্ন করার জন্য হলেও এ বাড়িতে একটা লোক আসবে। আর সেই সঙ্গে আমিও একজন গল্প করার মানুষ পাই। তখনই আমার শ্বশুর আব্বা আমাকে বলেন, বৌমা, তুমি এটা কি বলতেছ? এই বয়সে আমাকে কে মেয়ে দিবে? আর তাছাড়া আমার ছেলেকেই তো আমি এখন বিয়ে করিয়েছি। এই সবেমাত্র তুমি আসলে আমার বাড়িতে, এখন এই কথা শুনে আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে? হ্যাঁ? তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, আপনার যেমন স্ত্রী নেই, মারা গেছে, আপনি একা একা আছেন, আপনার মতো এরকম সমাজে অনেক নারী আছে যাদের ওই স্বামী নেই। তো অনেক নারী আছে বিয়ে করার জন্য, তারাও প্রস্তুত, কিন্তু তারা আসলে বর খুঁজে পাচ্ছে না। দেখেন বাবা, আপনি যদি রাজি থাকেন বা আপনার যদি ইচ্ছে থাকে বিয়ে করার জন্য, পাত্র খুঁজলে উকিলের কাছে বা ঘটকের কাছে বললে সে কিন্তু আমাদেরকে ম্যানেজ করে দিবে। আমার শ্বশুর আব্বা তখন বলতেছে, তাহাই নাকি এত সহজ? ঠিক আছে, দেখো, তবে আমার ছেলে যদি সেই শর্তে আবার কোনো কিছু বলে, এটা নিয়ে আবার চিন্তিত হয়, এখন ছেলেকে বিয়ে দিলাম, এখন আবার আমি বিয়ে করব, এই বয়সে এসে কেমন লাগে না? তাছাড়া একটা লজ্জার শরম অপেক্ষা বিষয় আছে, আমি শিক্ষক মানুষ। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আপনি বিয়ে করতেছেন, আপনি কোনো ডাকাতি কিংবা চুরি করতেছেন না। আর শোনেন, বিয়ে করা হচ্ছে ভালো কাজ। এই কাজ করলে অনেক নেক পাওয়া যায়। আপনি তো আর চুরি করতেছেন না যে আপনাকে দেখে মানুষ হাসবে বা অনেকে অনেক কথা বলবে। আপনি বিয়ে করতেছেন। বিয়ে করা খুবই ভালো কাজ।
তখন শ্বশুর আব্বা বুঝল। তখন আমি একটি ঘটক দেখলাম। ঘটকে প্রায় 10,000 টাকা বকশিস দিয়ে বললাম, ভাই, আমার শ্বশুরের জন্য একজন মেয়ে লাগবে। যে কোনো মেয়ে হলেই হবে, তবে মেয়ের চরিত্র ভালো হতে হবে। গরিব হলেও কোনো সমস্যা নেই। আমি তার পুত্রবধূ হয়েই আমি যেন তার উকিলাতি করতে শুরু করে দিলাম। তখন একজন মেয়ে আমরা পেয়ে গেলাম। মেয়ে বললে ভুল হবে, অবশ্য তিনি মহিলা। ওনার বয়স প্রায় ৩৫ বছর। তবে ওনার একটা মেয়ে আছে, মেয়ের বয়স প্রায় ১৮ বছর। ওনার অনেক আগেই বিয়ে হয়েছিল, কিন্তু ওনার স্বামী বিদেশে চলে গিয়ে আর কখনো দেশে ফিরে আসেননি। শোনা যাচ্ছে ওনার স্বামী নাকি বিদেশেই সেটেলড হয়ে গেছে। তবে ওনার ডিভোর্স হয়ে গেছে। এরপর উনি আর ওইরকম পাত্রও পাননি, আর বিয়ে শাদিও করেনি। আর ওনার পরিবারের অবস্থাও খুব একটা বেশি ভালো না। ওনার আসলে স্বামীর বাড়িতে থাকেন না, উনি বর্তমানে ওনার বাবার বাড়িতে থাকে ওনার মেয়েকে নিয়ে। তো ওনার মেয়েকেও বিয়ে দিতে হবে, ওনাদের কাছে কেমন টাকা পয়সাও নেই। তো এই কথাটা শুনে আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, বাবা শ্বশুর মশাই তো আমার সঙ্গে খুব লজ্জা পায়, আমাকে অনেক কিছু বলতে পারেন না। তো ওনাকে যদি বিয়ে দেই শাশুড়ির কাছে, উনিও ওনার অনেক কথাই বলতে পারবে। আমি আমার হাজব্যান্ড সোহানকে ফোন করলাম যে, তোমার বাবাকে তো বিয়ে দিচ্ছি, আসলে তোমার কোনো সমস্যা আসে কি না? তোমার বাবা তো তোমাকে খুব সম্মান করে, সে তোমার মতামত চাইল। তখন সোহান, আমার স্বামী, আমাকে বলতেছিল, আরে না না, আমার এতে কিসে মন খারাপের কথা শুনো। আমার বাবা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে, মাকে হারিয়ে সে আমার কথা চিন্তা করে আর কোনো বিয়ে করে নাই। তুমি একটা ভালো পাত্রী দেখে আমার আরেকটা মা নিয়ে এসো। দেখো, আমার এতে কোনো আপত্তি নেই, যদি মানুষটা না ভালো হয়। যদি টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরও বেশি বেশি করে টাকা দিব। আমার স্বামী তো আরও খুশি। তখন আমিও বিয়ের সব প্ল্যান করলাম। তখন আমি দুই পক্ষের সম্মতি নিয়েই আমি আমার শ্বশুর এবং শাশুড়িমাকে বললাম, দেখেন, আমরা এই বয়সে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কারণ এই বয়সে বিয়ে করলেই সমাজের মানুষ অনেকেই অনেক কথা বলবে। তবে বিয়ে একটি ভালো কাজ, কারণ আপনারা কোনো গুনাহ বা কোনো পাপ কাজ করতেছেন না। এটা খুবই ভালো কাজ। আমরা ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব। তখন তারা সবাই খুশি হলো যে আমরা কাজী অফিসে বিয়ে করব। তারপর বিয়ের পর আমি নিজ হাতেই বাসর ঘর আমার শ্বশুরের জন্য সাজালাম। তবে আমার শ্বশুরের রুম ছিল আমার পাশেই। তাদের ঘরে কী আওয়াজ হতো, কী শব্দ হতো, কী কথা হতো, আমার ঘর থেকে সবকিছু শোনা যেত। তবে বিয়ের আগে আরও একটা শত্রু ছিল। সেই শত্রুটা হচ্ছে, ওনার যেহেতু একটা অবিবাহিতা একটা মেয়ে আছে, অবিবাহিত, সেই মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে এবং এই মেয়েকে বিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব সবকিছুই আমাদেরই। যাই হোক, আমি একটা ননদ পেলাম। তো বন্ধুরা, বাসর রাতে আমার শ্বশুরে ঢুকে পড়ল, শাশুড়িকে নিয়ে বেশ মজা মাস্তিতেই করল। আর এদিকে ননদ আমার ঘরে থাকা শুরু করল। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ, আমি একা একা থাকি। কিন্তু একা একা থাকলে কি হচ্ছে, আমাকে সারা রাত সজাগ থাকতে হয়। বুঝেনি তো, বিদেশে আমার স্বামী থাকে, বেচারা কত কষ্টে থাকে। তাকে রাত 10টা থেকে প্রায় 2টা-3টা পর্যন্ত ভিডিও কলে অনেক কিছুই দেখাতে হয়। এখন আমি তো আর আমার ননদের সামনে এগুলো আর দেখাতে পারি না, তাই না? আমারও তো একটা লজ্জা হয়। তার ভাই আর এগুলো দেখবে। যাই হোক, আমি ভাবলাম সে তো আর তার আপন বোন না, দেখলেই বা কি। তখন আমি বললাম, ননদিনী, তুমি একটা কাজ করো। আসলে তোমার ভাইয়া বিদেশে থাকে তো, তো বুঝোই তো, তোমার ভাইয়া বিদেশ থেকে অনেক সময় অনেক কিছু দেখতে চায়। তো তুমি যদি কালকে থেকে ওই পাশের রুমটা পরিষ্কার করে ওই রুমে থাকতে, তাহলে আমার জন্য আর তোমার জন্য বেশ ভালো হয়। এই দেখো না, তোমার ভাইয়া দেখতে চাচ্ছে। ওইদিন আমার স্বামী বিদেশ থেকে কল দিয়েছে। বলতেছে, কি ব্যাপার? আজকে তো বাবা আর মায়ের বাসর রাত, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে, তাহলে আজকে তুমি আমাকে একটু দেখাও না জান। আমি বললাম, এই পারে না, এখানে তোমার ওই সৎ বোন রয়েছে, বুঝছো? ও সব দেখে ফেলবে। তারপর আমি ওকে বললাম, ননদিনী, তুমি ওদিকে ফিকে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর বন্ধুরা, আমি আমার স্বামীকে অনেক কিছুই দেখালাম। আসলে সে বিদেশে থাকে, সারাদিন অনেক কাজ করে, রাতে একটু ফ্রি হয়ে আমাকে ভিডিও কল দেয় এবং ভিডিও কলে আসলে তার স্ত্রীকে একটু দেখতে চায়। বুঝেন তো, একটু দেখি সুখ নিতে চায় আর কি। তো সে হাত দিয়ে ওইটা সুখ নিচ্ছিল, আমি ওদিকে সুখ নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি ননদিনী না ঘুমিয়ে সবকিছু দেখে ফেলল। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর আমি সকালবেলা শ্বশুর আর শাশুড়িকে বললাম, কি বাবা, ফুলশয্যার রাত আপনার ভালো কেটেছে তো? তখন শ্বশুরের মনটা দেখলাম একটু খারাপ। আমি বুঝলাম না কি হলো। যাই হোক, এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম শাশুড়ি তার ব্যাগ গুছাচ্ছে। আমি ভাবলাম কি হলো আবার? আমি শাশুড়িকে বললাম, শাশুড়ি মা, কি হলো?
আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? কোথাও যাবেন নাকি? শাশুড়ি তখন আমাকে বলল, হ্যাঁ বৌমা, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি। আসলে আমার মেজ ভাই খুব অসুস্থ বুঝছ, সেইখানে যেতে হবে আমাকে। তাছাড়া এই যে তোমাদের কাছে আমার মেয়ে শাপলাকে রেখে গেলাম, তুমি একটু ওর খেয়াল রেখো, ঠিক আছে? আর তোমার শ্বশুরমশাইকেও একটু খেয়াল রেখো। আর যদিও শাপলাকে আমি বলে গেছি সে যেন তোমার শ্বশুরের সব খেয়াল রাখে, তারপরও তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুর তার বউকে এগিয়ে দিয়ে আসলো। তারপর বন্ধুরা, আমার তো প্রতি রাতের মতো আমি একটু লেট করে ঘুমাই। আমি খেয়াল করলাম ওই দিন রাতে শ্বশুরমশাই ঘর থেকে এক অদ্ভুত রকমের শব্দ আসতেছে। এই একটা মাস যে আমার শাশুড়ি ছিল, তাদের ঘরে শব্দ হয়েছে, কিন্তু এত শব্দ হয় নাই। শাশুড়ি মনে হয় একটু পাকা বলে এত শব্দ হয়নি, কিন্তু আজকে হঠাৎ করে আমার কানে বাজতেছে ওই যে শাশুড়ির যে মেয়েটা শাপলা, ওর কণ্ঠশব্দ আসতেছে, বাঁচাও মরে গেলাম, আর পারছি না। এক অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে শ্বশুরের রুম থেকে। আমি তাড়াতাড়ি ভিডিও কলটা কেটে আমি শাপার রুমে গেলাম, গিয়ে ওকে দরজায় নক করলাম। দেখলাম রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, রুমের ফ্যানও বন্ধ একেবারে, কোনো শব্দ নেই। আমি তাড়াতাড়ি আবার শ্বশুরের রুমের দরজার সামনে গেলাম, গিয়ে দেখলাম ওমা, শ্বশুরের রুমের সামনে থেকেই তো শব্দগুলো আসতেছে। বাইরে বাই, শব্দর জ্বালায় আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো রং সাইটে ঢুকে ফেলেছি। না বাঁচাও, মরে গেলাম, আর পারতেছি না, আসতে দাও, কি সমস্ত শব্দ আসতেছে। আমি শ্বশুরের দরজায় জোরে জোরে নক করলাম হাত দিয়ে। দেখলাম রুম থেকে কোনো সারা শব্দ আসতেছে না। তারা মনে হয় পৃথিবীর এক অন্য স্বর্গরাজ্য আশ করতেছে। আমি আরও জোরে নক করতে শুরু করলাম। বাবা, কি হয়েছে রেশমাকে? এই সাপ্পা, কি কোনো কিছু হয়েছে? আপনি ওকে মারছেন কেন? বাবাও ভেতর থেকে কোনো শব্দ বলল না। দেখলাম আমার শ্বশুর আব্বা সুখের এক শব্দ করতেছে। ওদিকে রেশমা চিৎকার করে কান্না করতেছে। আমি বুঝতেছি না, আসলে তাদের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আগে তো আসেনি। এই একটা মাস আমার শাশুড়ি মা ছিল, কই তখন তো শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে, কিন্তু এত আওয়াজ হয়ে নাই। আজকে এমন কি হলো? আমি ভাবলাম না, আমার ফলো করতে হবে। এইদিকে শাপলাসে তার রুমে নেই। শ্বশুরের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আসতেছে, আমি যেন কিছুই বুঝতেছি না। আমার স্বামী এইদিকে ভিডিও কল দিচ্ছে এই মুতে। আমি তাকে বললাম, ওগো আজকে আমি একটু বিজি, আমাকে একটা অপারেশনে আছি আমি তোমাকে কালকে কল দিচ্ছি। এই কথা বলে আমি তার কলটা কেটে দিলাম। দিয়ে আমি ভাবলাম না, আজকে আর আমি ঘুমাবো না। শ্বশুরের রুম থেকে শাপলা সকালে বের হয় কিনা আমি দেখব। কি হয়েছে? আমিও দরজায় দাঁড়িয়ে রইলাম। সকাল যখন ভোর 6টা হলো, হঠাৎ করে দেখলাম শাপলা, তার কাপড়চোপড় অবস্থা খুব একটা বেশি ভালো না। তিনি সামনে তার কাপড়চোপড় রেখে সে ওয়াশরুমের দিকে চলে গেল। শাপলা সকাল সকাল ওয়াশরুমে গিয়ে সে গোসল করতেছে। এদিকে শ্বশুরমশাইও অদ্ভুত রকমের আজকে গুণ দিচ্ছে। শাপলা কাছে গেলাম, গিয়ে আমি বাথরুমে নক করলাম। সে বলল, ভাবি, আমি গোসল করতেছি, আমি গোসল করেই আসতেছি। সে গোসল করে আসার মাত্রই আমি তাকে বললাম, শাপলা, তুমি সারা রাত কোথায় ছিলে? কই, তুমি তো তোমার রুমে ছিলে না? আর এখন তুমি শ্বশুরের রুম থেকে বের হলে কেন? আর এখন তুমি গোসলই বা কেন করতেছ? কই, এই একটা মাস তো তোমাকে দেখলাম না গোসল করতে। তখন শাপলা আমাকে বলতেছে, আরে ভাবি, তুমিও যে কি বলো না। আরে বাবারকে সকালবেলা দেখি বাবার শরীরটা বেশ খারাপ ছিল, এই জন্য আমি গিয়ে তার হাত পাটা একটু টিপে দিয়ে আসলাম। আর আমার একটু শরীরটা খারাপ লাগতেছে, তাই ভাবলাম একটু গোসল করে আসি। ভাবি তুমিও না কি যে মনে করো। এ কথা বলেই আমার ননদিনী শাপলা সে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। গতকাল কি আমার শাশুড়ি তার ভাইয়ের অসুস্থতার কথা বলে সে বাড়ি থেকে চলে গেল, আর আজ কি? আজকে রাতেই শ্বশুর আর শাপলা, তারা বাপ এবং মেয়ে একসঙ্গে একই রুমে সারা রাত এক অদ্ভুত রকমের চিৎকার করল, আওয়াজ করল। তাদের চিৎকারের শব্দে আমি আর যেন কোনোভাবেই টিকতে পারলাম না। তারা সব কি বলতেছে? যাই হোক, আমাকে তাদের উপর কড়া নজর রাখতে হবে। কি হচ্ছে রাতা কি? যদিও শ্বশুরের আসল নিজের মেয়ে না শাপলা, সে তার অন্য মেয়ে, সৎ মেয়ে। যাই হোক, আমি কিছুক্ষণ পর ঘুম থেকে আবার উঠলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সবার জন্য নাস্তা বানালাম। তারপর শ্বশুরের রুমে গেলাম। গিয়ে শ্বশুরকে বললাম, বাবা আপনি কি শরীর খারাপ নাকি? শ্বশুর বলল, কই না তো বৌমা। আমি বললাম, সকালবেলা দেখলাম শাপলা কি আপনার রুম থেকে বের হয়ে যেতে, আবার এত সকালবেলা শাপলা গোসল করতেছে। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে আপনার শরীরটা নাকি অসুস্থ। তখন শ্বশুর আমার কাছে ধরা খেয়ে গেল, বলতেছে
ওই একটু আর একটু আর কি শাপলা আমার খেদমত করে এই আর কি। আমি মনে মনে ভাবলাম, বেটা বুড়ো, তোকে তো আমি এতদিন ভালো ভেবেছিলাম। হ্যাঁ, আমার শ্বশুর বলে তোকে আমি অনেক সম্মান দিয়েছিলাম, তুই বুঝি এরকম একটা কচি মেয়েকে ছালি না শেষ পর্যন্ত? হ্যাঁ, যাক, এতদিন আমার সঙ্গে তুমি লজ্জা কথাই বলতে, আর সেই জায়গায় তুমি বিয়ে করেছো সেই মেয়েকেই, তুমি তোমার কচি একটা মেয়েকে এইভাবে তুমি সারা রাত বাপলে বাপ মেয়েটাকে মনে হয় মেরে ফেলবে, এরকম অবস্থা ছিল। যাই হোক, বাবাও যেহেতু আমার কাছে কোনো কিছু স্বীকার করতে চাইতেছে না, আমি আর তাদের কাছে জোর করলাম না, আমিও চলে গেলাম। কিন্তু আমি দেখলাম সারাটা দিন শাপলার বাবা তারা বারবার রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করে দিয়ে তারা এমন কি আচরণ করতেছে, আমি যেন তাদের মতিগতি কোনো কিছুই বুঝতেছিলাম না। এদিকে আজকে রাতেও দেখলাম বাবা শাপলা তারা একই রুমে সেই অদ্ভুত রকমের চিৎকার করতেছে। আমি বুঝলাম না তাদের কি হচ্ছে। আসলে আমি তাদেরকে হাতে নাতে ধরেও যেন ধরতে পারতেছি না এক প্রকার। আমার কাছে খুব রাগ হলো। আমি ভাবলাম, যা, তাদের যা খুশি তাই করুক গে, আমার তাতে কি। হ্যাঁ, আমি তাদেরকে বিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি যদি তার মেয়েকে আমার শ্বশুরের কাছে রেখে যায় খেদমত করার জন্য, আর শ্বশুর যদি তার খেদমত করে, আর এতে যদি শাপার কোনো দ্বিমত না থাকে, আমার আর কি, আমার আর কিছু করার নেই। আমি বাড়ির বউ আছি, পুত্রবধূ, আমি পুত্রবধূর মতোই থাকি, আমি আর তাদের কাজে কোনোভাবেই নাক গলালাম না। এদিকে এরকম অবস্থা দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমি শ্বশুর আব্বাকে গিয়ে বললাম, বাবা, শাশুড়ি মা গেল আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এই পর্যন্ত তিনি একটা কলও দিলেন না। তিনি কেমন আছেন, কি করতেছেন, বা কবে আসবেন? বাবা, আপনার মনে হয় শাশুড়িকে এবার গিয়ে নিয়ে আসা উচিত। শ্বশুর আব্বা আমাকে বলতেছে, হারে, তোমার শাশুড়ি তার নিজের বাপের বাড়িতে গিয়েছে, তার ভাই অসুস্থ, থাকুক বা একটা দিন সেখানে, কয়েকটা দিন থেকে তারপরে আসুক, ধীরে ধীরে আসুক। তাছাড়া শাপলা তো আছেই, সে তো আমার খেদমত করতেছে, সে তো আমার দেখাশোনা করতেছে। শাপলা তো আর আমার দেখাশোনা কোনো কমতি রাখতেছে না। বৌমা, তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো কিছু লাগে তুমি শাপলার কাছে বলতে ভালো। বিষয়টা শ্বশুরাব্বা আমার কাছে এমনভাবে বলল, মনে হচ্ছে শাপলা তার মেয়ে না, শাপলা তার বিয়ে করা বউ। হ্যাঁ, সারাক্ষণ দিনরাত 24 ঘন্টা শাপলাকে তার কাছে রাখে, এবং দিনের বেলায় সে দরজা বন্ধ করে দেয়, রাতের বেলা সারা রাত শাপলা তার কাছেই থাকে। আমি বাবাকে বললাম, বাবা, ইদানিং দেখতেছি শাপলা রাতে তার রুমে থাকে না, সে আপনার রুমে থাকে। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, শাপলা আজকে থেকে আমার কাছে থাকবে। আমি বললাম, তখন শাপলা বলতেছে, ভাবি, এটা আপনি কি বলেন? দেখেন, ভাইয়া বিদেশে থাকে, সে আপনাকে রাতে সারা রাত কল দেয়। ভাবি, আমি আপনার কাছে থাকলে ভাইয়া ভিডিও কল দিতে লজ্জা পায়, আমি বরং একটা কাজ করি, বাবার কাছেই থাকি। তাছাড়া মাও তো চলে গেছে বাড়িতে, বাবার একটু অসুস্থ, বাবার কখন কি লাগবে না লাগবে ওষুধ খেতে চায়, রাতে বাবার অনেক ব্যাক পেইন হয়, মাথা ব্যথা করে, বাবাকে তেল মালিশ করে দিতে হয়, একটু দেখাশোনা করতে হয়। ভাবি, আমি বরং ওই রুমে না থেকে আমি বাবার কাছেই থাকি, বাবার কাছে থাকলে মা যেহেতু নেই, আমি বাবার সেবা যত্ন করি। ওরে বাবা, হে যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি শাপলাকে চাইলাম আমার কাছে রাখতে, যে কচি মেয়েটাকে আমার বুড়ো শ্বশুর মেরেই ফেলবে, ওদিকে সে কচি মেয়ে শাপলাই বলতেছে সে নাকি বাবার কাছেই থাকবে। আমি আর এখানে কি বলবো, আমার তো আর এখানে কোনো কিছু বলার মুখে রইল না। তখন আমি শাপলাকে আর শ্বশুরকে বললাম, ঠিক আছে, তোমরা যেহেতু নিজেরাই নিজে বাস খেতে চাচ্ছ, আমার আর কি করার। আমি এই কথা বলে সেখান থেকে চলে আসলাম। ওই দিন যাতে আবারও তাদের রুম থেকে অদ্ভুত রকমের শব্দ আসতেছে, আমার রুম থেকে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে। মরে গেলাম বাঁচাও, প্রতি রাতেই এরকম শব্দ আসে। তাছাড়া আমার শ্বশুর বন্ধুরা, সে আসলে প্রচুর পরিমাণে ব্যায়াম করে, তো ডায়েট করে, জিম করে। সে একজন প্রাইমারি স্কুল শিক্ষক হলে কি হবে, সে প্রতিদিন সকালে দুধ পান করে, আবার রাতেও গরুর দুধ খায়, তাছাড়া কাঁচা শাকসবজিও খায়। তার প্রচুর পরিমাণে শক্তি। এই বুড়ো বাবাটা এই কুচি মেয়েটাকে ধরলে এই মেয়েটা তো বাঁচার আর কোনো চান্সই নেই, এই মেয়েটা তো নির্ঘাত মরে যাবে ভাই, নির্ঘাত মরে যাবে। যাই হোক, তখন আমি ভাবলাম যে আমার স্বামী আমাকে ভিডিও কল দিছে, সে আজকে অনেক কিছুই দেখতে চাচ্ছে। আমি তাকে ভাবলাম আমার শ্বশুরের বিষয়টা তার কাছে আমি খোলাখুলি করে বলবো। আমি তাকে বললাম, ওগো, আমি তো তোমার বাবাকে বিয়ে দিয়েছিলাম ভালোর জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আমি খারাপ ভুল কাজ করে ফেলেছি। শোনো, তোমার মা আজকে প্রায় 10 দিনের মতো সে তার বাপের বাড়িতে গেছে, এদিকে তার মেয়েটাকে রেখে গেছে, কিন্তু তোমার বাবা সেবা যত্ন করার জন্য তার মেয়েকে রেখে গেছে, কিন্তু তোমার বাবা দিনের বেলা দরজা বন্ধ করে রাখি, রাতের বাবা, আমি তার ছেলের কাছে ভালোর জন্য বিচার দিলাম, এদিকে ছেলে দেখতেছি বাবার প্রেমে পুরো হাবুডাবু খাচ্ছে, সে তার বাবার পক্ষ নিয়েছে। আমার আর এখানে কি বলার, আমার আর এখানে কিছু বলার রইল না। তো এই রকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাসেও আমার শাশুড়ি আসলো না। হঠাৎ করেই শুনতে পেলাম আমার শাশুড়ি নাকি মারা গেল। তার নাকি একটা রোগ ছিল, আর এই রোগের কথা আমার শাশুড়িমা জানত, শাপলাও জানত, আর এই জন্যই আমার শ্বশুরের কাছে শাপলাকে রেখে শাশুড়ি তার বাপের বাড়িতে চলে গেছে, সেখানে চিকিৎসা অবস্থায় সে মারা গেছে। এই কথা শুনে আমার খুব কষ্ট লাগল। এদিকে দেখতে দেখতে এখন শাপলাও তার পেট বড় হয়ে গেছে, শ্বশুরের কাছে দিনের পর দিন, রাতের পর রাত একই রুমে একই বিছানায় থেকে সে প্রেগনেন্ট হয়ে গেছে।
এদিকে শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তোমার সঙ্গে আর শাপলার সঙ্গে আমার একটি জরুরি গোপন মিটিং আছে। আমি মনে মনে ভাবলাম, তোমাদের যে জরুরি কি মিটিং সেইটা আমার খুব ভালোভাবেই জানা আছে। শাপলা আর আমার শ্বশুর এক হয়ে তখন আমার কাছে জানতে চাইল, দেখো, আমার শাশুড়িও তো এখন নেই, এখন কি করব। আমি বাবার কাছে বললাম, আসলে বাবা, আপনার কপালেই খারাপ, আমার আগের শাশুড়িও আপনাকে ছেড়ে চলে গেল। ওনাকে বিয়ে দিলাম ভালোর জন্য, উনিও আপনাকে ছেড়ে চলে গেল। তখন সে আমাকে বলতেছে, আচ্ছা, সে না হয় চলে গেল, বৌমা, এই যে শাপলা, সে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে। আসলে তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, তুমি হয়তো অনেক কিছুই জানো গোপনে গোপনে। দেখো বৌমা, তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবেই শাপলাকে আমার কাছে রেখে গেছে। তাছাড়া শাপলাও, সে আগে একটা রিলেশন করেছিল, আসলে তার পেটে বাচ্চা ছিল, কিন্তু এই পর্যায়ে তাকে আসলে কেউ বিয়ে করতে চাইতেছিল না। এই জন্য শাপলা আমার কাছে তোমার শাশুড়ি রেখে গিয়েছিল, আর আমি ভেবেছিলাম শাপলাকে আমি বিয়ে করব। দেখো বৌমা, একটা পুরুষ মানুষ তো 4টা বিয়ে করতেই পারে, যদি সে চালাতে পারে। তো তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবেই শাপলাকে আমার কাছে রেখে গেছে, এবং সে বলে গেছে আমি যেন শাপলাকে বিয়ে করি, এবং আমি যেন তাকে স্ত্রীর সম্মান, স্ত্রীর মর্যাদা দিই। তো তোমার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমি তাকে বিয়ে করতে পারি নাই, এখন যেহেতু সে মরে গেছে, তো আমি চাই শাপলাকে বিয়ে করতে। বৌমা, তুমি বিয়ের সমস্ত বন্ধ রেডি করো। তাছাড়া শাপলা তো প্রেগনেন্ট হয়ে গেছে, আশেপাশের লোকজন, সমাজের লোকজন যদি জেনে যায়, তাহলে বিষয়টা আসলে খুব খারাপ হবে। তখন অনেকেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তাছাড়া আমি একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের, অনেকেই বিষয়টা অনেক বাজেভাবে, বাজে চোখে দেখবে। আমি তখন ভাবলাম, আচ্ছা, তার মানে এতদিন শাপলা আর আমার শ্বশুর এই কারণেই তারা একই রুমে থেকেছে। আচ্ছা, তখন আমি আর কি বলবো, কাজী ডেকে এনে বাসায় শাপলার শ্বশুরকে বিয়ে দিলাম, যাতে করে সমাজের মানুষ কেউ কোনো কিছু বলতে না পারে। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি যে আমার শ্বশুর, কচি মেয়ে শাপলা, তারা একে অন্যকে ঠিকই তো ভোগ করতেছে। আমার শ্বশুরের পাতার মতো শরীর, কচি মেয়েটাকে দিনের পর দিন সে ভোগ করে মেরেই ফেলল। আর আমার শ্বশুর যখন শাপলাকে ধরে, শাপলা তখন সহ্য করতে পারে না, চিৎকার চেঁচামেচি করে, বাঁচাও, মরে দিলাম। মেয়েটা খুব কষ্ট পায়, আমি বুঝলাম, তবে কষ্টের মাঝেই তো সুখ আছে। এদিকে আমার স্বামী থাকে বিদেশে, বেচারা আমার মতো এরকম একটা সুন্দরী বউ রেখে সে চলে গেছে বিদেশে। আমি দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে স্বামী ছাড়া থাকতেছি। আমার বিছানা যেন একেবারেই আমাকে অভিশাপ দিচ্ছে। আমি হয়তো ভেবেছিলাম যে শ্বশুর মশাই হয়তো আমাকে কোনো কিছু বলবে, কিন্তু শ্বশুর তো আমার কাছে লজ্জা পায়, সে আমাকে কোনো কিছু